ডেভেলপমেন্ট। এটা আসলে বেসিক্যালি আমি পড়াবো না, এটা তোমাদেরকে পড়তে হবে, আমাকে ডিসকাস করতে হবে, তোমরা ডিসকাস করবে। ইকোনমিক ডেভেলপমেন্ট, এখানে আমাদের প্রথম হচ্ছে ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি? এখানে কিছু পার্থক্য দেওয়া আছে। এভরিওয়ান, আমি সবাইকে কোশ্চেন করবো, এই পার্থক্যটা একটু পড়ো তো, দেন আমরা ব্যাপারটা ক্লিয়ার হতে পারবো। এভরিওয়ান, জি বলেন তো কি বুঝছেন এই পার্থক্য পড়ে? ওয়ান নাইন 1033, এখন বলো তো। আমি তো হ্যান্ড রেস করতে বলি নাই, আমি তো পার্থক্য বলতে বলছি। স্যার আমি বাসে তো স্যার, এই কারণে স্যার স্যার ভার্সিটিতে যাচ্ছি যে। আচ্ছা, বেসিক্যালি ইকোনমিক গ্রোথ, আমরা যদি ইকোনমিক শব্দটা বাদ দিয়ে শুধুমাত্র গ্রোথ এবং ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, গ্রোথ হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, সংখ্যাগত বৃদ্ধি। যেমন তোমার এই যে আমাদের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত যে ফ্লাইওভারটা, এটা যখন প্রথম করা হয়েছিল, এটা শুধুমাত্র মুরাদপুর থেকে উঠা যেত, লালখান বাজার নামা যেত, আশেপাশে তেমন কোনো লোক ছিল না। তো যখন এটা তৈরি হলো, তখন আমাদের চট্টগ্রাম হিসেবে আমাদের একটা কি বাড়ছে, ফ্লাইওভার বাড়ছে। কিন্তু সেই ফ্লাইওভারটা কি সবাই উঠতে পারতো? কারণ মুরাদপুর দিয়ে উঠলে লালখান বাজারের ওই পাশে গিয়ে নামবে এমন প্যাসেঞ্জার, এমন গাড়িগুলো উঠতে পারতো শুধুমাত্র। তাহলে এখানে কি অনেক বেশি মানুষ এটা ইউজ করতে সক্ষম হতো না। কিন্তু যখন এটা থেকে তোমার জিসি মোড়ে একটা লুপ গেল, 2 নম্বর গেড়ে দিয়ে একটা লুপ গেল, তখন এটার ইউজ অনেক বেশি বেড়ে গেল না?
তবে আগেও আমাদের চট্টগ্রামে এটা যখন লোকগুলো ছিল না, তখনও আমাদের একটা ফ্লাইওভার বাড়ছে, সেটা আমরা বলতে পারছি। সেম এখনো বলতেছি আমরা, একটা ফ্লাইওভার বাড়ছে আমাদের। কিন্তু তখনকার সেটার ইউজেজ আর বর্তমান ইউসেজ মধ্যে অনেক পার্থক্য না? আগে খুব কম মানুষ ইউজ করতো, এখন অনেক মানুষ সেটা থেকে বেনিফিট পাচ্ছে। আগেরটা ছিল আমাদের ইকোনমিক গ্রোথ, আর এখনটা হচ্ছে কি ইকোনমিক ডেভেলপমেন্ট। এটা হচ্ছে বেসিক পার্থক্য। সংখ্যাগত বৃদ্ধি, ইকোনমিক গ্রোথ, কোন একটা তোমার আহ উন্নয়নমুখী অথবা বেনিফিটেড, জনসাধারণ বেনিফিটেড হয় এমন যে কোনো উদ্যোগ। সংখ্যাগত বৃদ্ধি হচ্ছে কি ইকোনমিক গ্রোথ, আর সেটা থেকে সবচেয়ে বেনিফিট পাবে এমন কিছু যখন বৃদ্ধি হয়, ইজ দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট। ক্লিয়ার? পার্থক্যগুলো পড়লে তোমরা আসলে ব্যাপারটা ক্লিয়ার থাকবে। জাস্ট একটা দেখো, মেনি ডেভেলপড কান্ট্রিজ মানে আমাদের মতো উন্নয়নশীল দেশ আর কনসার্ন উইথ দেয়ার ইকোনমিক গ্রোথ রেট। ডেভেলপড কান্ট্রি আর ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ কনসার্ন উইথ ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপড কান্ট্রি মানে কোনগুলো? যেগুলো উন্নত বিশ্ব, উন্নত রাষ্ট্র, তোমার ইউকে, তোমার ইউএসএ, ইউরোপীয় কান্ট্রি গুলো, তারা তা- তারা অলরেডি ডেভেলপড। তারা এখন খালি গ্রোথ হিসেব করলে তারা হয়, আমাদের এতটা বাড়ছে, তা তারা তাদের নাগরিকরা সকল বেনিফিট গুলো তারা পাচ্ছে। সুতরাং তাদের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করতে হয় না। কিন্তু ডেভেলপিং কান্ট্রি যারা আমাদের মতো উন্নয়নশীল রাষ্ট্র, আমাদেরকে আমরা গ্রোথ চেয়ে এখন আমাদের ডেভেলপমেন্টের চিন্তা করতে হচ্ছে। কারণ আমরা এখনো, আমাদের দেশের নাগরিকরা, আমাদের মতো দেশের নাগরিকরা এখনো পর্যন্ত তার পরিপূর্ণ নাগরিক সেবা এখন কি করতে পারতেছে না, করতে পারতেছে না। তো সেটাই আগে কি করতে হবে, কনসার্ন করতে হবে, সেটাই আগে এনশিওর করতে হবে, দেন গ্রোথ ব্যাপারে কনসার্ন করতে পারবে। তার বেসিক ডিটারমিনেন্ট গুলো কি কি? হোয়াট আর দ্য বেসিক ডিটারমিনেন্টস অফ ইকোনমিক গ্রোথ? ইকোনমিক গ্রোথ এর জন্য বেসিক ডিটারমিনেন্ট কি? অ্যাভেলেবিলিটি অফ ন্যাচারাল রিসোর্স। আচ্ছা বলুন তো, ন্যাচারাল রিসোর্স গুলো কি? ন্যাচারাল রিসোর্স বলতে কি বুঝুন? তোমরা ক্লাসে আসো নাকি? জি স্যার। আছি স্যার। ন্যাচারাল রিসোর্স বলতে কি বুঝো বলো তো? যেসব রিসোর্স ইউজ করে আমরা কোনো ধরনের প্রোডাক্ট বা সার্ভিস। ন্যাচারাল, ন্যাচারাল রিসোর্স। ন্যাচারাল, তুমি যেটা বলছো সেটা শুধুমাত্র রিসোর্স। ন্যাচারাল রিসোর্স দ্যাট মিনস যেটা আমরা কি থেকে পাই, প্রকৃতি থেকে পাই। যেমন তোমার বিভিন্ন যে খনিজ পদার্থগুলো, তারপর তোমার ম্যান পাওয়ার, এটাও কি ন্যাচারাল রিসোর্স না? জি তারপর স্যার। তোমার গ্যাস, পানি, ঠিক আছে? আমাদের কিন্তু প্রতিটা প্রতিটা প্রোডাক্টের ইনপুট কিন্তু, আমরা যদি একদম র তে চলে যাই, দেখা যাবে সে সবগুলো কোথেকে আসছে, ন্যাচারাল রিসোর্স থেকে আসছে। ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট এটা হচ্ছে কি, অ্যাভেলেবিলিটি অফ ন্যাচারাল রিসোর্স। তোমার ন্যাচারাল রিসোর্সের অ্যাভেলেবিলিটি থাকতে হবে ইকোনমিক গ্রোথ উপর। তো দ্য রেট অফ ক্যাপিটাল ফর্মেশন, দ্য রেট অফ ক্যাপিটাল ফর্মেশন মানে হচ্ছে কোনো বড় বিজনেস আসলে ব্যাংক লোন ছাড়া সম্ভব না, তাই না? এতগুলো টাকা কি কারো কাছে পার্সোনাল থাকে? থাকে না। এখন ব্যাংক লোন নিতে গেলে আমাদের ব্যাংকে একটা ইন্টারেস্ট রেট দিতে হয়। ইন্টারেস্ট রেটটা যদি হাই হয়, আমি যদি একটা মেশিনারি আনতে গেলে যে ব্যাংকে 5 কোটি লোন নেই এবং সেটা যদি 15% ইন্টারেস্ট হয়, তাহলে আমার ক্যাপিটাল মেশিনের দাম 50% বেড়ে গেল না? 50% না, এটা বলা যায় 30% বেড়ে যাবে। কারণ ব্যাংক আমার 15% ইন্টারেস্ট রেট বছরে, সেটা আবার প্রতি বছর আবার চক্রবৃদ্ধি হারে বাড়তেছে না? তাহলে সেটা আলটিমেটলি গিয়ে দেখা যায় 30% হয়ে যায়। ঠিক আছে? তাহলে যে দেশের ক্যাপিটাল ফর্মেশন রেট বেশি হবে, তার মানে ব্যাংক ইন্টারেস্ট রেটটা বেশি হবে, ওই দেশের ইকোনমিক গ্রোথ কম হবে। কারণ আমি একটা কোম্পানি খুললাম, আমি একটা সেখানে মেশিন কিনলাম ব্যাংক লোন নিয়ে, আমার তো ব্যাংক লোন শোধ করতে করতে আমার কি চলে গেল, আমি এটার কোয়ালিটি অথবা ডেভেলপমেন্ট চিন্তা করলাম করতে গিয়ে।
আমার সবসময় কনসার্ন থাকতে হয় কেমন আমি ব্যাংক লোনটা শোধ করবো, প্রতি মাসে আমার যে ইনস্টলমেন্ট সেটা আমি করবো। ঠিক আছে। তো ক্যাপিটাল আউটপুট রেশিও, আমি যে এখানে ক্যাপিটাল দিব একটা দেশে, আমি যে ইনভেস্ট করব সেটা আউটপুট কেমন পাবো? বাংলাদেশ থেকে গিয়ে অনেকে দুবাইতে বিজনেস করতেছে না, বাংলাদেশ থেকে গিয়ে অনেকে তোমার বিভিন্ন ইউরোপ কান্ট্রি বিজনেস করতেছে না, আবার অনেক দেশ থেকে এসে বাংলা বিজনেস করতেছে না। এই বিজনেস করার ক্ষেত্রে তাদের ফার্স্ট প্রায়োরিটি কি থাকে? যে আমি এখানে যে ইনভেস্ট করবো 1 লাখ টাকা, আমি আউটপুট কত পাবো? এটা সে কিভাবে জাস্টিফাই করবে? তা সে যে প্রোডাক্টের বিজনেস করতে চাইতেছে, ওই প্রোডাক্টের বিজনেস এখানে আগে থেকে আর অনেকে করতেছে না, তাদের আউটপুটের সে তার কি করবে? কথা বলবে, জানবে। নর্মালি 20% নিচে যদি আউটপুট বেশি হয় তাহলে সেখানে একটু ইনভেস্ট করা না। ঠিক আছে। তারপর টেকনোলজিক্যাল প্রগ্রেস, টেকনোলজি এখানে সর্বোচ্চভাবে ইউজ হয় কিনা। যেমন বাংলাদেশে ইনভেস্ট করার ক্ষেত্রে বিদেশিরা মোটামুটি ইন্টারেস্টেড। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের টেকনোলজি প্রগ্রেসটা ভালো। বাংলা বিশ্বে যতগুলো টেকনোলজি ইউজ হয়, তোমার আপডেট টেকনোলজি, তার ম্যাক্সিমাম বাংলাদেশে অলরেডি চলে আসছে, এবং নতুন নতুন যেগুলো বিশ্বে আসে টেকনোলজি আপডেট আসে, সেগুলো খুব কম সময়ে বাংলাদেশের মধ্যে চলে আসে। সুতরাং এটা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে এটা একটা বড় আমাদের জন্য প্লাস পয়েন্ট। এবার ডাইনামিক আর একটা এন্টারপ্রেনিউরশিপ। পরিসংখ্যান দেখছিলাম, ওখানে দেখছিলাম যে মানে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তান একদম সর্বনিম্ন দিক থেকে আফগানিস্তানের আগে আছে বাংলাদেশ। টেকনোলজিক্যাল প্রগ্রেসটা বাংলাদেশে ভালো, আদার্স কিছু প্রবলেম আছে যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাকে গ্যাস ফ্যাসিলিটি, তারপর তোমার ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি এনশিওর করতে হয়। ঠিক আছে। তো সেক্ষেত্রে বাংলাদেশে গ্যাস ফ্যাসিলিটি দিতে পারতেছে না। বাংলাদেশে এখন এমন অনেক ইন্ডাস্ট্রি আছে, এমন অনেক ফ্যাক্টরি আছে, 6,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট শুধুমাত্র এখনো রান করতে পারতেছেন না গ্যাস কানেকশনের জন্য, 3 বছর ধরে পড়ে আছে। ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে যে তোমার গভর্নমেন্ট ফ্যাক্টরি গুলো ইলেকট্রিসিটি সাপোর্ট দিচ্ছে না এখন, বলতেছে তোমরা নিজেরা একটা কি পাওয়ার প্ল্যান্ট তৈরি করো তোমার ফ্যাক্টরির জন্য। এটা একটা তোমার কস্টলি না? এসব কিছু ছাড়াও আরো কিছু ব্যাপার আছে, কিন্তু টেকনোলজিক্যাল প্রগ্রেসের জন্য বাধাগ্রস্ত হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা কেউ বলতে পারবে না। ঠিক আছে। আর তুমি যে পরিসংখ্যানের কথা বলছো ওইরকম কি বলো যে পরিসংখ্যান অতটা নিচে তো না, মানে আফগানিস্তানের উপরে কিছু কিছু মানে সার্ভেয়ার, মানে পরিসংখ্যান গুলো যারা তৈরি করে, তারা এক একটা বিষয়কে হাইলাইট করে তৈরি করে। সুতরাং তুমি যে প্রশ্নের কথা বলছো সে পরিসংখ্যান হয়তো বা এই যে গ্যাস মানে ইউটিলিটি ফ্যাসিলিটি গুলো হাইলাইট করে তৈরি করছে, সেক্ষেত্রে বাংলাদেশ হাতে নিচে নেমে গেছে। আমি বলবো না টপ লেভেলে আছে, আমি বলবো না মিড লেভেল আছে, মিড লেভেলের একটু নিচে আছে, একদম লো লেভেলে নেই, একটু বলা যায় আর কি। বিচার বুঝছি। এরপর হচ্ছে ডাইনামিক্স এন্টারপ্রেনিউরশিপ। ডাইনামিক এন্টারপ্রেনিউরশিপ থাকতে হবে, মানে এটা আমাদের বাংলাদেশে কম। আমাদের বাংলাদেশে তুমি দেখবা, আমি যে গতকালও দেখলাম যে কোনো একটা চাকরি পরীক্ষা দিতে তিনি বলে পোস্ট হচ্ছে 700 থেকে 750, পরীক্ষা দিচ্ছে 5.5 লাখ। তার মানে এখানে এন্টারপ্রেনারশিপ হওয়ার কারো ইচ্ছা নাই, সবার চাকরি করার ইচ্ছা, মানে অন্যের অধীনে থাকার ইচ্ছা, নিজের অধীনে অন্যকে রাখবো এরকম কোনো ইচ্ছা নাই। এই জন্যই 750 পোস্টের জন্য কি বলো যে 5.5 লাখ পরীক্ষা, এগুলো ইকোনমিক গ্রোথের জন্য অন্তরায়। নাগরিকদের মধ্যে মেন্টালিটি গ্রো করতে হবে এন্টারপ্রেনারশিপ। আমি চাকরি করব না, আমি চাকরি দেব। মানে ডক্টর ইউনূস, আমাদের নোবেল জয়ী ডক্টর ইউনূস একটা কথা প্রায় বলেন যে আমি চাকরি দেব, এই মানসিকতা যদি আমি গড়ে উঠতে পারি, আমাদের নেক্সট জেনারেশন গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশ চায়না হতেও খুব বেশি সময় নিবে না। কিন্তু আমাদের মধ্যে সেই মানসিকতা গড়ে ওঠার দূরে থাক, দিনে দিনে মানে আমরা পিছিয়ে যাচ্ছি।
ঠিক আছে, ইটস এ ডাইনামিক এন্টারপ্রেনিয়ারশিপ। তারপর রেট অফ গ্রোথ অফ পপুলেশন, এটা একটু ইম্পর্টেন্ট। তোমার অনেক দেশ তাদের গ্রোথ রেট কমে যাচ্ছে, তাদের পপুলেশন কমে যাওয়ার কারণে। তুমি বলতে পারো স্যার মাশাআল্লাহ বাংলাদেশ সেদিকে এগিয়েছে। স্যার জি না, বাংলাদেশ পপুলেশন গ্রোথ আগে যেভাবে ছিল, ইনক্রিজিং লেভেলে ছিল, এখন কিন্তু স্টেডি লেভেলে। তুমি দেখো তোমার দাদারা কয় ভাই বোন ছিল, চিন্তা করে দেখো। তা বোধ হয় তোমার বাবারা কয় ভাই বোন, এখন তোমরা কয় ভাই বোন, তোমার আপা অথবা তোমার বড় ভাই যারা বিয়ে করছে, তুমি তাদের ফ্যামিলি দেখো, ডে বাই ডে কমতেছে। সুতরাং বৃদ্ধির হারটা আগে যেটা বৃদ্ধি ছিল পপুলেশন, তুমি দেখো বাংলাদেশের জনসংখ্যা আমরা শুনে আসতেছি 18 কোটি, এখন তুমি শোনাবে এখন দেখবে 17.5 কোটি। ঠিক আছে, মানে এটা 7 কোটি থেকে 18 কোটি হতে যত সময় নিচ্ছে, তুমি দেখবো 18 কোটি থেকে তোমার এই এখন তা বাড়তেছেই না, অলরেডি আস্তে আস্তে ডে বাই ডে কি হবে, কমবে। তো একটা ইকোনমি তোমার 36 কোটি হাত দিয়ে একটা ইকোনমি যেটা গড়ে উঠবে, গড়ে উঠছে, এখান থেকে যদি কয়েক করে হাত কমে যায়, তাহলে ইকোনমি কি করবে, ফল করবে না? এই জন্য রেট অফ গ্রোথ অফ পপুলেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর দেখো ন্যাশনাল রিসোর্স নিয়ে আমরা আলোচনা করছি। এখানে হ্যারোড ডোমেন গ্রোথ মডেল, একটা গ্রোথ মডেল আছে, এই কোয়েশ্চেন গুলো একটু দেখবা। ঠিক আছে, আশা করি পড়লে বুঝবা। হোয়াট ইজ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এইচআরডি। প্রত্যেকটা কোম্পানি দেখুন কি আছে, এইচআর ডিপার্টমেন্ট আছে এবং এইচআরডি ডিপার্টমেন্ট আছে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে নতুন যারা জয়েন করে কোম্পানিতে, তাদেরকে কোম্পানির কাজ সম্পর্কে ট্রেন আপ করা। এই এইচআরডি ডেভেলপমেন্ট আছে বলেই তোমার মতো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও এখন ব্যাংকে চাকরি করে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরাও এখন তোমার তাদের ফিল্ডের বাইরে গিয়ে জব করতে পারে। ঠিক আছে, আর কোনো সমস্যা নাই, তুমি তোমার ফিল্ডে বাইরে জব করতে পারবা, কারণ ওই কোম্পানি, তুমি যে কোম্পানি জয়েন করবা তারাই তোমাকে প্রথম 2 মাস ট্রেন আপ করবে। এবং তাদের এইচআরডি ডিপার্টমেন্ট তোমাকে 2 মাস ট্রেন আপ করবে। এই ট্রেন আপ করার জন্য যে ডিপার্টমেন্টটা, এটা হচ্ছে কি এইচআরডি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তারা নতুন যারা রিক্রুটমেন্ট তাদেরকে ট্রেন আপ করবে। আবার যখন একটা এমপ্লয়িকে প্রমোশন দেওয়া হয়, তখন তার মানে কি তার দায়িত্ব বেড়ে গেছে না? তার দায়িত্ব আগে ছিল ধরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সে ম্যানেজার, তো তাকেও আবার কি করতে হয়, ট্রেন আপ করতে হয় অ্যাজ এ ম্যানেজার পোস্টে। তার কি কি দায়িত্ব, কি কাজ, কি করতে পারবে, কিভাবে করবে। ঠিক আছে, এই কাজগুলো কারা করে? এইচআরডি। এইচআরডি প্রাপ্য আছে। রাইট ডাউন দ্য রিলেশন বিটুইন পপুলেশন গ্রোথ এবং ইকোনমিক গ্রোথ। এটার মধ্যে রিলেশন কি, এটা কি তোমার নিজে থেকে লিখবা। ঠিক আছে স্যার, এগুলো হচ্ছে তোমার কি এই সেগমেন্টটা ছোট একটা সেগমেন্ট। এই টপিক গুলো আর একটু অ্যাডভান্স সার্চ করে পড়বা। এখন বলেন আপনাদের কোনো কোয়ারি আছে কিনা টপিক থেকে? না স্যার, নাই। আর কোয়ারি নেই? ঠিক আছে, তাহলে এগুলো ভালো করে পড়ো। প্রত্যেকটা কাজের প্ল্যানিং হচ্ছে কি, ওই কাজের 60% ওয়ার্ক কমপ্লিশন। সুতরাং একটা প্রপার ইকোনমি যদি আমরা রান করতে চাই, তাহলে আমাদের অবশ্যই প্ল্যানিং থাকা উচিত। এবং সেই প্ল্যানিংটা এমন না যে আমরা এটা করব, এটা করা উচিত, ইটস নট এ প্ল্যানিং। এটা করতে হবে, এটা আমরা করব ডিসাইডেড, এটা এভাবে করতে হবে, ইটস ডিসাইডেড। এই করতে গেলে আমার যে ফান্ডিং লাগবে, সেই ফান্ডিংটা এখান থেকে আসবে, ইটস ডিসাইডেড। 3টা বিষয়, তো আমরা এটা করবো, এটা এভাবে এটা করতে হবে। 2টা বিষয়, তার হচ্ছে এটা করতে ফান্ডিং লাগবে, ফান্ডিংটা এখান থেকে আসবে। এই 3টে বিষয় কোন একটার মধ্যে যদি ল্যাকিংস থাকে, তাহলে তুমি কখনোই প্রপারলি
তোমার ওয়ার্কটা ডান করতে পারবে না। ঠিক আছে? হোয়াট ইজ ইকোনমিক প্ল্যানিং? হোয়াট ইজ ইকোনমিক প্ল্যানিং? ইকোনমিক্স ডেভেলপমেন্ট হ্যাজ বিন ক্লোজলি লিঙ্কড উইথ প্ল্যানিং। ডেভেলপমেন্ট হচ্ছে প্ল্যানিং এর সাথে ক্লোজলি লিঙ্কড। তোমার ডেভেলপমেন্ট হচ্ছে ক্লোজলি লিঙ্কড উইথ প্ল্যানিং। তুমি যদি প্রপার প্ল্যানিং না থাকে তাহলে কখনো ডেভেলপ করতে পারবে না। এটা শুধু ইকোনমিক ক্ষেত্র না, এটা তোমার লাইফের ক্ষেত্র। ঠিক আছে? তুমি যাচ্ছে তাই চলছে গাড়ি ধিমে তালে, এইভাবে এই থিম নিয়ে যদি চলো তাহলে দেখা যাবে ওই ধিমে তালে চলতে একসময় গাড়ি ঘুমাই গেছে, তারপর তুমি খেয়ে হারিয়ে ফেলছো। এরকমই আসলে হবে। ঠিক আছে? সুতরাং তোমাকে একটা প্রপার প্ল্যানিং তোমাকে অবশ্যই কি করতে হবে, সেখানে তোমাকে রাখতে হবে। হ্যাঁ, চেঞ্জ হতেই পারে। তুমি যখন প্ল্যান চেঞ্জ করা মানে তোমাকে আবার নতুন করে কি করা, প্ল্যান করা। তখন তোমাকে আবার সেটাই, হ্যাঁ আমি এটা করব, আমাকে এটা করতে এভাবে করতে হবে, এখানে ফান্ডিংটা এভাবে আসবে। হ্যাঁ বৃদ্ধি পায়। তুমি যখন প্ল্যান চেঞ্জ করবা তখন সেটা তোমাকে আর আগের প্ল্যানিং এ থাকবে না, এটা হবে তোমার নিউ প্ল্যানিং। কস্ট বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে। এখন তোমার যদি যদি এমন হয় যে ধরো যে তুমি এখন ভার্সিটির বাস মিস করছো, ঠিক আছে, তোমার ক্লাস টেস্ট আছে, তুমি তোমার প্ল্যান ছিল তুমি বাসে করে যাবে, সেটা বাসের বাস সব চলে গেছে, তোমার 3 মিনিট লেট হয়েছে। এখন তুমি তুমি কি 50 টাকা খরচ করে ভার্সিটি না গিয়ে এখানে ওয়েট করে থাকবা, নাকি 50 টাকা খরচ করে গিয়ে তুমি সিরিজ অ্যাটেন্ড করবা? এটা তো সেটা তোমার জন্য না, তোমার কস্ট বাড়তেছে না? তাহলে তুমি কস্ট বাড়তে দিয়েও তুমি ক্লাস ক্যাম্পাসে যাচ্ছ কেন? কারণ তোমার হচ্ছে সিটি 10 মার্কস ইম্পর্টেন্ট। তো তুমি যখন যেখানে আউটপুট বেশি আসবে, আউটপুট ভালো আসবে, সেই এক্সপেকটেশন যদি তোমার থাকে তাহলে তোমার কস্ট কস্ট বেশি হলেও তো সমস্যা নেই। হ্যাঁ বুঝছো স্যার। ব্যাপারটা? বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এখানে প্ল্যান্ড ইকোনমি এন্ড আনপ্ল্যান্ড ইকোনমি দুটো একটা এখানে একটা ডিস্টিংগুইশ দেওয়া আছে, থেকে দেখে নিবা। আনপ্ল্যান্ড ইকোনমি বলতেছে কিছু নেই। আনপ্ল্যান্ড ইকোনমি কোন দেশকে চাইবে তার ইকোনমি ধ্বংস হয়ে যাক? না কেউ কি স্যার। চাইবে? না। তাহলে আনপ্ল্যান্ড ইকোনমি বলতে আসলে কিছু নেই। তারপর আমরা এখানে একটা টার্মস রাখছি, দেখো দ্য মেইন ইমপ্লিকেশন অফ প্ল্যানিং। প্ল্যানিং করতে হলে আমার মেইন প্রধান প্রধান ইমপ্লিকেশন গুলি কি কি দেখো। ফর্মুলেশন অফ অবজেক্ট এন্ড গোলস। আমার যদি কোনো অবজেক্ট না থাকে, আমার যদি গোলস না থাকে, আমি 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 কি কোনো প্ল্যান করতে পারবো? ধরো আমি তুমি, এখন ধরো যে তুমি আমি, আমরা কি তোমার কি বলে যে নিউক্লিয়ার প্ল্যান আছে, নিউক্লিয়ার প্ল্যান্ট কোথায় হবে, কিভাবে হবে, এগুলো কি আমরা কি প্ল্যান করতেছি? কারণ এটা নিয়ে না আমাদের কোনো কি স্যার। নেই, গোলস নেই, অবজেক্ট নেই। তোমার গোলস হচ্ছে তোমার এখন একটা ভালো সার্টিফিকেট, সিজিপিএ ভালো করা, তোমার একটা গোলস না? সেই গোলস নিয়ে প্ল্যান করতেছো যে আমি গত সেমিস্টার করতে আমার এইভাবে সিজিপি আসছে, এই সেমিস্টার আমাকে সিজিপিটা বাড়াতে হবে, আমাকে তাহলে এইভাবে পড়তে হবে, আমাকে এই সাবজেক্টে মিনিমাম এই গ্রেড পেতে হবে। এই যে তুমি প্ল্যানটা করছো কেন? কারণ তোমার সামনে গোলস আছে। কি গোলস আছে? ভালো সিজিপি নিয়ে তুমি এখান থেকে কি করবা, আন্ডারগ্রেড কমপ্লিট করবা, তাই না? তোমার বন্ধু যে ইউনিভার্সিটি অথবা অনার্স লেভেলে ভর্তি হয়নি, যে জব করে, সে কি প্ল্যান করতেছে যে কিভাবে সিজিপি বাড়ানো যায়? কারণ তার তো এটা গোলসই না। তাহলে জি স্যার। অবশ্যই একটা কি থাকবে, অবজেক্ট এন্ড গোলস থাকবে। ফিক্সিং টার্গেট টু বি অ্যাচিভড এন্ড প্রায়োরিটিজ প্রোডাকশন ফর ইচ সেক্টর অফ দ্য ইকোনমি। একটা টার্গেট ফিক্স থাকবে এবং সেটাকে অ্যাচিভ করার জন্য কোনটা আমাকে আগে প্রায়োরিটি বেস প্রোডাকশন করতে হবে, ইকোনমিতে কোন সেক্টরটা আগে প্রায়োরিটি বেস প্রোডাকশন আমার বাড়াতে হবে, সেটা কি করতে হবে, আমাকে টার্গেটটা ফিক্স আপ করতে হবে। ঠিক আছে? যেমন এখন তোমার যে কোভিড-19 যখন এখন মোটামুটি বাংলাদেশ রিল্যাক্স মোডে আছে, ঠিক আছে, তো এখন কোন গভর্নমেন্ট কোন সেক্টরটাকে ছিল বলেই আমাদের ইকোনমি আল্লাহর রহমতে ফল করেনি। ঠিক আছে? এখন দেখো, জি স্যার। এবার mobilization of the financial and other resource required for the execution of the plan.
প্রতিটা প্ল্যান আমাকে এক্সিকিউট করতে হলে কি লাগবে? ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি লাগবে না? সেই ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি গুলো আমি কিভাবে কালেক্ট করব, সেটা কিভাবে আমি ইউজ করব, সেটা আমি কিভাবে কোথায় ইউজ করলে আমার বেটার আউটপুট পাবো, এর একটা অবশ্যই কি থাকতে হবে? প্ল্যান থাকতে হবে। ঠিক আছে, আমি তোমাকে 50 লাখ টাকা দিয়ে দিলাম, তুমি একটু ব্যবসা করো। আর তুমি এই 50 লাখ টাকা নিয়ে কিছুক্ষণ তেল কিনতেছো, কিছুক্ষণ শেয়ার মার্কেট ঢুকাচ্ছ, কিছুক্ষণ তুমি একটা দোকান কিনতেছো, মানে ইউ হ্যাভ দ্য নো প্ল্যান। তুমি যেটা বলছো এটা তুমি করে দিছো, দেখা যাবে আলটিমেটলি কোনোটা তুমি কি হয় নাই, সাকসেস হয় নাই। তো প্ল্যান তোমার থাকতে হবে 50 লাখ টাকা দিয়ে আমি একটা দোকান নেবো, যে দোকানটা আগে চলতেছিল, রানিং ছিল, সেই দোকানটা আমি মার্কেট সার্ভে করে দেখলাম যে এই দোকানটা থেকে আমার পার মান্থ মিনিমাম আমি 50 লাখ টাকা ইনভেস্ট করলে এখানে আমি 1 লাখ টাকা কি পাবো, আউটপুট পাবো। আগে যারা করছে তারা পাইছে, তো আসলে যারা করতেছে তারা পাচ্ছে, এবং আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সও এই ব্যাপারে ভালো আছে। দেন ইউ ক্যান গো অ্যাহেড। ঠিক আছে না, অমুক একটা বিজনেস করতেছে, খুব লাভ করতেছে, আমার সেটা করা উচিত। স্যার, ও লাভ করতেছে আজকে, সে ওই বিজনেসটাতে 10 ইয়ার্স সময় দিচ্ছে, তার 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, সে জানে কোথা থেকে কম প্রাইসে প্রোডাক্ট কিনে এনে ভালো প্রাইসে সেল করা যায়। আর ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, আর ইউ হ্যাভ দ্য আইডিয়া, খালি ওরটা দেখে তুমি লাফালাফি করলে হবে? না স্যার, ও তো ফার্স্টে স্যার ধাক্কা খাইছিল। হ্যাঁ, অমুক কোম্পানি আজকে খুব ভালো পজিশনে, অমুক কোম্পানি আজকে এই পজিশনে আসতে মিনিমাম 30 বছর সময় নিচ্ছে। তুমিও তোমার একটা কোম্পানি গ্রো করো, 30 বছর সময় যাও, তুমিও সে পজিশনে যেতে পারবা। আমরা মনে হয় না, আমরা মনে ফেলিওর, আমরা মনে পারি না, আমরা মনে পারবো না। সে তো অনেক উপরে, তারা তো কোম্পানি তো অনেক ভালো করতেছে। স্যার, স্যার রুট লেভেলটাও দেখতে হবে। সে 30 বছর পরে আজকে এই পজিশনে আসছে, কেন তুমি 2-1 বছরে তার পজিশনে যাওয়ার চিন্তা করতেছো? তো তোমার মতো কি বোকার একটা আছে? তুমি দেখো যে অমুক ভাই খুব সাকসেস, অমুক ভাই সাকসেস, সে 10 ইয়ার্স ভালো সময় দিচ্ছে এই সেক্টরে, সেই ফিল্ডে সাকসেস। তুমি সময় দাও, ইউল সাকসেস। তুমি মোবাইল নিয়ে, ফেসবুকিং নিয়ে ঘুরাঘুরিতে আড্ডাতে সময় দিবা, আর বোঝা হা আল্লাহ ওদেরকে কি কি একটা সাদা কপাল দিছে, তারা কি লাইফ ব্রাইট ক্যারিয়ার, আল্লাহ মানে আমার দিকে গড মানে আমাদের ফিরে দেখাচ্ছে না। তো তুমি খালি থাকো এগুলো নিয়ে, তো তোমাকে ফিরে তাকে কি করবে? আর তোমার দিকে তোমার তো নিজেরই কোনো প্ল্যানিং নাই, কোনো ইচ্ছা নাই। ঠিক আছে, জি স্যার। creating of the necessary organization or agency for the executing the plan. তুমি যে প্ল্যানটা করতেছো, ওয়েল, ভালো প্ল্যান করতে পারা আবার প্ল্যান এক্সিকিউট করতে পারা, দুই কোয়ালিটি। এখন আমি প্ল্যান করছি, ফাইন, আমার খুব ভালো ইয়ে আছে, এক্সপিরিয়েন্স আছে, প্ল্যান করছি, প্ল্যানটাকে এক্সিকিউশন করার জন্য আমার যে ম্যান পাওয়ার দরকার, আমি ম্যান পাওয়ার খুব ভালোভাবে চালাতে পারি না। তো সেক্ষেত্রে তখন কি করতে হবে? কোনটা এজেন্সিকে, কোনটা অর্গানাইজেশন দায়িত্ব দিতে হবে যে এই প্ল্যানটা তোমরা ইমপ্লিমেন্ট করো এইভাবে। প্ল্যান যখন করা থাকে তখন তুমি যে কাউকে দিয়ে কাজটা দিতে পারো, কারণ তারা তো প্ল্যানের বাইরে করতে পারবে না। তখন তুমি মনিটর করবা, তখন সেটাকে ভালো আউটপুট অবশ্যই আসবে। এরপর ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল প্ল্যানিং একটু দেখবা। প্ল্যানিং অবজেক্টিভ তো বললাম, এগুলো একটু দেখবা। প্ল্যানিং এর মূল অবজেক্টিভ হচ্ছে, ইকোনমিক প্ল্যানিং এর মূল অবজেক্টিভ হচ্ছে অ্যাচিভিং দ্য ফুল এমপ্লয়মেন্ট। একটা দেশের প্রতিটা গভর্নমেন্ট চাই তার দেশের লোকজন কি থাকুক, ফুল এমপ্লয়মেন্ট থাকুক, এবং এটা নিয়ে তারা প্রথমত কাজ করে। ইকোনমির প্রধান উদ্দেশ্য হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট। ঠিক আছে, জি স্যার। বাকিগুলো অবশ্যই অবজেক্টিভ, এগুলো তোমরা একটু দেখে নেবে। এবার কিছু সাইলেন্ট ফিচার আছে, ইম্পর্টেন্স আছে, এগুলো দেখবা। পলিসি মডেল, এখানে কয়েকটা পলিসি মডেল আছে, এগুলো পড়লে বুঝবে, ছোটখাটো, এগুলো খুব বেশি কঠিন বিষয় না, এগুলো ডিসকাস করার মতো তেমন কিছু নাই, এগুলো একটু দেখবা। আর তোমাদের হোম টাস্ক থাকবে হচ্ছে 6-5 ইয়ার্স প্ল্যানিং অফ বাংলাদেশ। প্রতিটা দেশের, কিছু দেশের 6 ইয়ার্স, কিছু 5 ইয়ার্স একটা প্ল্যানিং থাকে, প্রতিটা দেশের থাকে এটা। তা বাংলাদেশের রানিং 5 ইয়ার্স এর প্ল্যানিংটা কি, সেটা তোমরা একটু দেখবা, সেখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। ভীষণ থাকে যতগুলা, ভীষণ 2030 এগুলা স্যার। না, ভীষণ তো হচ্ছে একটা লং টার্ম বিষয়। ভীষণ স্যার কিরকম প্রশ্ন আছে স্যার এটা থেকে? ভীষণ, ধরো এটা অবশ্যই সবকিছু আসবে, সেগুলো তো প্ল্যানিং এর অংশ। 2000
স্যার স্যার সকল প্ল্যানিং সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হবে নট লাইক দ্যাট, বাট তুমি সেক্ষেত্রে প্ল্যানিংটা বাদ দিতে পারবে না। ঠিক আছে, প্ল্যানিং তোমার থাকতে হবে, সেটা হয়তো ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আমি যে সোর্স থেকে ফান্ডটা পাওয়ার প্ল্যানিং করছিলাম সেটা হয়নি, যে প্ল্যানিং কি হয়নি, সাকসেস হয়নি। কিন্তু তোমাকে প্ল্যানিং করা থেকে তুমি না আমি মনে ফান্ড না পাইতে পারি, তাহলে প্ল্যানিং করে লাভ কি? ন, তোমাকে প্ল্যানিং করে যেতে হবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের ধরো 2050 সালে বাংলাদেশ তার ইকোনমিকে এই পর্যায়ে দেখতে চাই, সেই পর্যায়ে দেখতে চাওয়ার জন্য আজ থেকে শুরু করে প্রতি 5 বছরের জন্য আলাদা আলাদা প্ল্যান করা আছে। ঠিক আছে, প্রতি বছর বছর সেই প্ল্যানটা কি হয়, রিভিউ হয়, যে এই 50 সালে এই পর্যায়ে যাওয়ার জন্য আমার এই 5 বছরে এই পর্যায়ে যাওয়া উচিত ছিল, তার মধ্যে এই বছরের এই বছর আমাকে এই পর্যায়ে যাওয়া উচিত ছিল, সেটাকে হচ্ছে না হলে কেন হয়নি, আমার আর কি করা উচিত। ঠিক আছে, দেখি সবসময় কি প্রতি বছর কি করতে হয়, রিভিউ করতে হয়। ঠিক আছে, এই সেগমেন্টে কারো কোনো কোয়ারি আছে?